জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা। সফর সঙ্গী বিএনপি, জামায়াত, এনসিপির 6 নেতা। আজ শুরু হচ্ছে উচ্চ পর্যায়ের বৈঠক। পিয়ার ভোট সহ প্রায় অভিন্ন দাবিতে আন্দোলন কাছাকাছি আনছে ইসলামী দলগুলোকে। রাজপথ থেকে আসতে পারে নির্বাচনী জোট গঠনের ঘোষণা। সর্বোচ্চ ছাড় দিতে রাজি জামাত। নির্বাচনের আগে এবারও খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেন রাজনৈতিক সুবিধার ঢাল না হয়। সতর্কতার পরামর্শ অর্থনীতিবিদদের। ভোর থেকে রাজধানীতে টানা বৃষ্টি, পানিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকার সড়ক। ভোগান্তিতে শিক্ষার্থী ও অফিসগামীরা। এবং যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিল পর্তুগালও। মাইলস্টোন আখ্যা নেতাদের দ্বিরাষ্ট্র নীতি বাস্তবায়নে শান্তি ফেরার আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 1:40 তাকে বহনকারী বিশেষ ফ্লাইট ঢাকা ত্যাগ করে। স্থানীয় সময় সোমবার বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সরকার প্রধান। এদিকে কয়েক ঘন্টা পর শুরু হচ্ছে বিশ্ব নেতাদের অংশগ্রহণে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠক। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিশ্ব নেতাদের সামনে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন এজেন্ডা তুলে ধরবেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় রোববার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরসঙ্গী হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টা সহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। প্রধান উপদেষ্টার সফরের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুদিন আগেই তিনি নিউ ইয়র্কে এসে পৌঁছান। রোববার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সময় সংবাদকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তার বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ বিশ্ব দরবারে তুলে ধরবে। হাই লেভেল সেগমেন্ট যে 3-4 দিনে, ওখানে 26 তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটা আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন, আন্তর্জাতিক বিষয়ের উপরে উনি বলবেন, এগুলি তো থাকবেই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, 26 সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ডক্টর ইউনূস। পরদিন অভিবাসীদের সমাবেশে বক্তব্য রাখবেন। অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথেও বৈঠক করবেন সরকার প্রধান। দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। এমনিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তো একটা ওই যে ডিনার, যেটাতে উনি তো অ্যাটেন্ড করবেনই। এছাড়া কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কখনোই দ্বিপাক্ষিক হয় না। এই একটা রিসেপশন উনি দেন যেখানে সবাই হাজির থাকে, সেখানেই তার সাথে দেখা হবে, হয়তো একটু সৌজন্য বিনিময় হবে, সেটা হতে পারে। এবছর জাতিসংঘের 80তম বার্ষিকী। এ উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবারের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য ব্যাটার টুগেদার 80 ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন 140টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এদের মধ্যে অনেকেই নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। আর এ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউ ইয়র্কের ম্যানহাটান জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবিতে আন্দোলনের মাঝে প্রাথমিক জোটের ঘোষণা দিতে পারে ইসলামিক দলগুলো। তবে এটি চলমান আন্দোলনে বড় দলগুলোর আচরণের ওপর নির্ভর করছে বলে মনে করেন কয়েকটি সংগঠনের নেতা। আর জোট গঠনে সর্বোচ্চ ছাড় দিতে রাজি বলে জানিয়েছেন জামাত সেক্রেটারি জেনারেল। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। জুলাই সনদের আইনি ভিত্তি, পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে কর্মসূচি নিয়ে রাজপথে বেশ কয়েকটি ইসলামী দল। রাজধানী ও বিভাগীয় শহরে আলাদা আলাদা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন দলগুলোর নেতাকর্মীরা। প্রায় অভিন্ন দাবি নিয়ে আন্দোলনের মধ্যেই এবার আলোচনায় ইসলামী দলগুলোর নির্বাচনী জোট প্রসঙ্গ।
চলতি বছরের শুরু থেকে বিভিন্ন কর্মসূচিতে একই মঞ্চে দেখা গেছে জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতাদের। নির্বাচনী সমঝোতার স্বার্থে গত এপ্রিল থেকে জামায়াত ছাড়া 5টি ইসলামী দলের মধ্যে হয়েছে লিয়াজো কমিটিও। এবার চলমান আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচনী প্রাথমিক জোট করার আভাস ইসলামী আন্দোলন বাংলাদেশ আমিরের। ইসলামী সমমনা দলগুলো তো ইসলামী পক্ষে একটা বাক্স, আর সাথে সাথে যারা দেশপ্রেমিক রয়েছে তাদেরকে নিয়ে নির্বাচনে আমরা একটা সমঝোতা করার এই সিদ্ধান্ত এবং ঘোষণা আমাদের আগেই আছে। তারই একটা বর্তমানে যে যুগপথের মতো যে আন্দোলনগুলো চলছে তারই কিন্তু একটা বাস্তবতা, এটা আপনি বলতে পারেন। এদিকে আন্দোলনের মাঠ থেকেই প্রকাশ্যে আসতে পারে জোট, এমন দাবি বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের। তবে অন্যরা বলছেন বড় দলগুলোর আচরণের ওপর অনেকটাই নির্ভর করছে জোট গঠনের সম্ভাবনা। অনেক সময় জোট বা অ্যালায়েন্স এগুলো টেবিলে বসে বসে কিন্তু করা হয়, আবার অনেক সময় জোট অ্যালায়েন্স রাজপথেও কি হয় তৈরি হয়ে যায়। আমাদের দলীয় সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা একটা বৃহত্তর ইসলামী জোট করব। আগামী নির্বাচনে আমরা ইসলামপন্থী সকল দল অথবা যে সকল দল ইসলামী দল নয় কিন্তু আমাদের সাথে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমরা সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করব। একই কাছাকাছি দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। মানে আপনি আন্দোলনের ময়দানে কীভাবে বিহেভ করছেন, আপনি কি আবার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, নাকি আপনি আপনার হিজিমনি দেখাচ্ছেন না? এটা তো আমি অনুভব করি যে আপনি হিজিমনি চেষ্টা করছেন। তাও তো একটা সন্দেহ হবে যে নির্বাচন করলে তো আপনি কী কাজ করবেন। এটার নেগেটিভ সাইড আর কি বলছি। এদিকে নির্বাচনী জোট গঠনে জামায়াত সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল। আমরা ডোমিনেট করব না, আমরা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড দেখাবো না। আমাদের আসন সমঝোতার প্রশ্ন যখন আসবে তখন আমরা প্রয়োজনে আসন যেগুলো ছাড়া প্রয়োজন আমরা ছাড়ব। আমরা দলের মধ্যে কোনো কর্তৃত্ব নেতৃত্ব জোটের মধ্যে একটা বড় ভাই সুলভ বিগ ব্রাদারলি অ্যাটিটিউড আমাদের থাকবে না, এটা আমির জামাত বলেছেন এবং আমরা এটা আচরণে ওটা আমরা প্রমাণ করছি। ধর্মভিত্তিক নয় এমন কয়েকটি দলও নির্বাচনী জোটে যুক্ত হবে এমন আশা নেতাদের। আমাদের মধ্যে আলোচনা ছিল যে যারা আমরা এই সমস্ত শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক বা অরাজনৈতিক কারণে যারা কোনো নীতির সহায়তা পায়নি সেসব শিল্প ও উৎপাদক প্রতিষ্ঠানকে অগ্রাধিকারে রেখে এবারও নির্বাচনের আগে খেলাপি ঋণ পুনঃ তফসিলের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। 30 জুন পর্যন্ত ঋণের ওপর শতকরা 2% হারে নগদ জমা দিয়ে এই সুযোগ পাবে প্রতিষ্ঠানগুলো। অর্থনীতিবিদদের মতে রাজনীতি বা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেওয়া যেন প্রাধান্য না পায় পুনঃ তফসিলের আড়ালে। বাংলাদেশ ব্যাংক বলছে আগের আমলের মতো রাজনৈতিক মাপকাঠি প্রাধান্য পাবে না। সেলিয়া সুলতানার রিপোর্ট। কখনো কোভিড, কখনো ইউক্রেন রাশিয়া যুদ্ধের হাওয়ায় দুর্বল অর্থনীতি, অথবা রাজনৈতিক বা অরাজনৈতিক হাওয়ায় কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ। বন্ধ হয়েছে অনেক কারখানা, ব্যবসায়িক চুক্তি বাতিল হয়ে কর্মহীন হয়ে এখন পথে পথে ঘুরে উত্তরের খোঁজে টাঙ্গাইলের আবু সাইদ, টেকনাফের কায়সার হামিদ, সাতক্ষীরার মনিরুল এখন ঢাকায়। 19 তারিখ বিকাল 5টা পর্যন্ত আমরা সেবা দিয়েছি, তখন পর্যন্ত আমরা জানি নাই যে আমাদের সেবাটা বন্ধ করা হবে। অর্থনীতির উপাদান একটি আরেকটির সাথে যুক্ত। যুদ্ধ বা আনন্দ সংক্রমণের মতো ছড়াতে থাকে এক দেশ থেকে আরেক দেশে। মানুষের ঘরে পৌঁছে যায় অতিথির অতিথি হয়ে, কখনো জ্বালানি, কখনো পরিবহনের খরচের নামে, অথবা বাজারের থলেতে মূল্যস্ফীতির চাপ হয়ে। অর্থনীতির এমন পরিস্থিতিতে একমাত্র কাজের নিশ্চয়তা হতে পারে নিরাপত্তার ঢাল। কর্মসংস্থান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে এবারও নীতি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে খেলাপি ঋণ পুনঃতফসিলের এই সুযোগ প্রাতিষ্ঠানিক সুবিধার আড়ালে যেন রাজনৈতিক সুবিধার ঢাল না হয় সেদিকে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ভালো ব্যবসায়ী না, দুষ্টু ব্যবসায়ী এবং ইলেকশন করার জন্য হয়তো সে কোনো রকম এটারও কিছু কন্ডিশন দেওয়া উচিত। অগ্রগতিটাও যাতে মনিটর করা হয়, সে কি এটা ব্যবসায় সে ফিরে আসছে কিনা, তার কলকারখানা সে চালু করছে কিনা, নাকি কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে সে এটি করেছে। বৈশ্বিক অভিঘাত ও বৈদেশিক মুদ্রার বিপরীতে দেশি টাকার বিনিময় হার অপ্রত্যাশিতভাবে কমে যাওয়ায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এই সহায়তা পাবেন। পূর্বে সচ্ছলদের জন্য এই সুবিধা ইন্ট্রোডিউস করা হয়েছিল, যাদের ঋণ খেলাপি হওয়ারই কথা না, মানে টু সাম এক্সটেন্ট বলতে হয় অনেকে উইলফুল ডিফল্টার। প্রফেশনাল ব্যাংকাররা ব্যাংক পরিচালনা করবে সব ধরনের রাজনৈতিক প্রভাবের
বা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকে। এবারের নীতির আওতায় 2 বছরের গ্রেস পিরিয়ড সহ 10 বছর সময় পাওয়া যাবে ঋণ পরিশোধে। 300 কোটি টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে নীতি সহায়তা নিতে বাছাই কমিটির কাছে আবেদন করতে হবে প্রতিষ্ঠানগুলোকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভোর থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে। সড়ক তলিয়ে যাওয়ায় বিপাকে স্কুল, কলেজ ও অফিসগামীরা। রাজধানীর মৌচাক, মালিবাগ, রাজারবাগ, খিলগাঁও, বাসাবো ও মুগদা সহ বিভিন্ন এলাকায় পানি জমে দুর্ভোগের সৃষ্টি হয়। বিভিন্ন সড়কে দেখা যায় তীব্র যানজট। এতে গণপরিবহন সংকটে পড়েন ঘর থেকে বের হওয়া মানুষ। অভিযোগ করে তারা বলেন, ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় অল্প বৃষ্টিতে এমন বেহাল অবস্থায় পড়তে হয়। তাই ভোগান্তি নিরসনে সরকারের সচেষ্ট পদক্ষেপের দাবি তাদের। পুরোটা রাস্তা হচ্ছে পানি জমা এবং হচ্ছে আমাদের অফিসিয়াল যে ড্রেসগুলো আছে সেখানে কাদা, এবং পুরো আমাদের বাসা থেকে শুরু করে আমাদের অফিস পর্যন্ত আসতে প্রত্যেকটা মানুষের খুবই দুর্ভোগ পথে হচ্ছে। হাঁটু পর্যন্ত পানি, অনেক পথ পাড়ি দিয়ে আসতে, অনেক ম্যানহোলের ডাকনা নাই, অনেক দুর্ভোগ পথ হইতেছে। ভোর থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক। ভোগান্তিতে পড়েছেন জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজারবাগে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকিব, আমি এই মুহূর্তে আছি রাজারবাগ এলাকায়, ঠিক যে গ্রিন কাউন্টারটি আছে গ্রিন বাসের সেই কাউন্টারটির পাশেই, এবং এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি রীতিমতো স্রোতের তোড়ে কিন্তু ভেসে যাচ্ছে সড়কগুলো। এখানে একটি বড় গাড়ি কিংবা বাস গেলেই আমরা কিন্তু একেবারে নদীর মতোই স্রোত দেখতে পাচ্ছি, এবং এখানে ঠিক এতটা পানি জমেছে যে আমরা দেখতে পাচ্ছি যে হাঁটু জল বলা চলে, কিংবা হাঁটু জলেরও বেশি কোথাও কোথাও। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই পানির কারণে যে গাড়ির গতি একেবারেই কমে গেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক ফ্লাইওভারের উপরেই কিন্তু গাড়ির চাপ এবং অনেক গাড়ি জমে গেছে, কারণ পানিতে ধীর গতিতে গাড়িগুলো চলতে হচ্ছে। সে কারণে মোটামুটি ফ্লাইওভারের উপরে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যারা সাধারণ পথচারী রয়েছেন তারা কিন্তু কেউ কেউ জুতো হাতে খুলে নিয়ে প্যান্ট গুটিয়ে কোনো রকমে এই পানি পার দিয়ে তারপর কিন্তু তাদের গন্তব্যস্থলে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। তো আমরা সকাল থেকেই দেখছিলাম যে স্কুল কলেজগামী যারা রয়েছেন, কোমলমতি শিশুরা কিংবা শিক্ষার্থীরা, তাদেরও কিন্তু প্রচণ্ড বেগ পোহাতে হচ্ছিল এই পরিস্থিতিতে। এবং আমি যে রাজারবাগ এলাকার পাশাপাশি মৌচাক, মালিবাগ, তারপর ওইদিকে হচ্ছে শাহজাহানপুর, খিলগাঁও, বাসাবো, এই এলাকাগুলোতে দেখেছি যে ঠিক একই পরিস্থিতি। কোথাও কোথাও কিছুটা কম পানি রয়েছে, তবে বেশিরভাগ জায়গায় কিন্তু পানিটা বেশি জমে আছে। এবং আমি আরেকটা পরিস্থিতি দেখলাম, এখানে পানি এতটা জমে আছে যে কিছু কিছু সিএনজি কিন্তু পানি ভেতরে ঢোকে, সিএনজিগুলো কিন্তু চলতে পারছে না, আর অকেজো হয়ে পড়ে আছে। বেশ কিছু বাইকও আমরা দেখতে পেয়েছি যেগুলো এই পানির কারণে তাদের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে আর স্টার্ট নিচ্ছে না। তো সব মিলিয়ে কিন্তু বলা চলে যে এখানে বেশ দুর্ভোগের একটি চিত্র। আর স্থানীয়দের কয়েকজনের সঙ্গে আমি কথা বলছিলাম, বিশেষ করে যারা এই অবস্থাতেও পথে নেমেছেন কাজের জন্য অথবা জরুরি প্রয়োজনে। তো তারা বলছিলেন যে এই এলাকাগুলো, এই জায়গাগুলোতে সবসময় যখনই বৃষ্টি পড়ে তখনই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তো তারা বলছেন যে বিগত সরকার থেকে শুরু করে যেই সরকারই ছিল, যেই দলই ছিল, কেউই হচ্ছে এই যে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করার জন্য তারা কাজ করেনি, তারা কেউই কিন্তু এই জায়গাগুলো গুরুত্ব দেয়নি। তো তারা কিন্তু জোর দাবি জানিয়েছেন যেন এই ড্রেনেজ ব্যবস্থাগুলো যেন ক্লিয়ার করা হয়, এমন ব্যবস্থা করা হয় যেন আর কোনো জলাবদ্ধতা তৈরি না হয়, দুর্ভোগ না হয়। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজারবাগ থেকে এই জলাবদ্ধতার দুর্ভোগের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর রাজারবাগে। সময় সংবাদে আরও থাকছে। উচ্চ মাধ্যমিকের বইও আসছে পরিবর্তন, যুক্ত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, স্থান পাবে 3 বিতর্কিত নির্বাচন, সঠিক ইতিহাস উপস্থাপনার তাগিদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মঈনুদ্দিন সহ শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে চলছে কমপ্লিট শাটডাউন। বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছে তার কাছে।
গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ক্লাস পরীক্ষা বন্ধ রেখে প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ রেখে তারা কিন্তু কর্মবিরতি পালন করেছেন। তবে আজকে কিন্তু একেবারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বুদ্ধিজীবী চত্বর আছে এই বুদ্ধিজীবী চত্বরের সামনে এখানে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা তারা একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু বসে সব ধরনের কাজ থেকে তারা কিন্তু বিরত থাকছেন। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক কাজ এবং ক্লাস পরীক্ষা সব কিছুই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনো বন্ধ আছে। আপনারা জানেন যে আগামী 25শে সেপ্টেম্বর কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। সেই রাকসু নির্বাচনের আগে এ ধরনের একটি পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন রাকসু নির্বাচন হবে কি হবে না এ ধরনের কিন্তু একটি শঙ্কাও কিন্তু অনেকের ভেতরে তৈরি হয়েছে। আমরা যদিও কিছু কিছু প্রার্থীকে দেখছি তারা বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছেন, তবে আমরা কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি তারা যেটি বলছেন তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা অর্থাৎ তাদের যে কোটা সুবিধা সেটি 10টি শর্তে এখানে কিন্তু পুনর্বহাল করা হয়েছিল। সেটি কিন্তু আপনারা জানেন যে গত 17ই জানুয়ারি তারা এই দাবি জানিয়ে আসছিল প্রশাসনের কাছে এবং তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। পরবর্তীতে 18ই সেপ্টেম্বর তাদের এই কোটা পুনর্বহাল করে আবার কিন্তু বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তারপর থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত শনিবার কিন্তু এই কোটা তাদের কিন্তু বাতিল করতে বাধ্য হয়, মানে স্থগিত করে দেওয়া হয়। এই কোটা স্থগিত করে দেওয়ার প্রতিবাদে মূলত শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তারা আবার এই কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক দিয়েছে এবং তারা যেটি বলছেন যে তাদের এই কর্মসূচি আসলে লাগাতার চলবে যতক্ষণ না আবারও পুনর্বহাল করা হবে কোটা। কারণ অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেখানেও কিন্তু এই প্রাতিষ্ঠানিক সুবিধার নামে যে কোটা পদ্ধতি সেটা কিন্তু বহাল আছে এবং চালু আছে। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন সেটি থাকবে না এমন প্রশ্ন আসলে তারা ছুড়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। এবং আপনারা জানেন যে এই কোটা আসলে 10টি শর্ত সাপেক্ষে আসলে এই প্রাতিষ্ঠানিক সুবিধা বা এই কোটা পদ্ধতি আসলে এখানে চালু করা হয়েছে। 10টি শর্ত সাপেক্ষের মধ্যে কিন্তু এখানে রয়েছে ন্যূনতম 40 নম্বর পেতে হবে, যে কর্মকর্তা কর্মচারীরা যে বিভাগে আছেন সেই বিভাগে তাদের সন্তানরা ভর্তি হতে পারবেন না, অটো মাইগ্রেশন ছাড়া কোনোভাবে অন্যভাবে মাইগ্রেশন করার সুযোগ থাকবে না। এই ধরনের বেশ কিছু শর্ত দিয়ে আসলে এখানে কিন্তু 10টি শর্তে কিন্তু এখানে কোটা পুনর্বহাল করে হয়েছিল। এখন শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সেটি যখন স্থগিত করা হয় এদিকে তা ক্ষুব্ধ হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। পরিবহন শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। ভোর থেকে চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। এদিকে একটি ছাড়া সব বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে যাত্রীরা। শ্রমিকেরা জানান দীর্ঘদিন ধরে রাজশাহী ঢাকা রুটের স্টাফদের বেতন কম। প্রতিটি ট্রিপে একজন চালক 1100 থেকে 1250 টাকা, সুপারভাইজার 500 টাকা এবং চালকের সহকারী 400 টাকা পান। তাদের দাবি প্রতি ট্রিপে চালকের বেতন কমপক্ষে 2000 টাকা করতে হবে। কর্তৃপক্ষ বেতন বাড়ানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাস বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বাস চলাচল বন্ধ থাকায় নাটোরের অনেক কাউন্টার বন্ধ রাখা হয়। ঢাকাগামী যাত্রীরা বাস স্ট্যান্ডে এসে দুর্ভোগে পড়েন। এই মুহূর্তে রাজশাহীর শিরুল বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাচ্ছে তার কাছে। রাজশাহী থেকে ঢাকাগামী, সিলেট এবং চট্টগ্রামগামী সকল ধরনের যে যাত্রীবাহী বাসগুলো রয়েছে সেগুলো চলাচল বন্ধ রয়েছে। এখানকার যারা বাস চালক রয়েছেন, সুপারভাইজার রয়েছেন এবং সহকারী রয়েছেন তারা মূলত কর্মবিরতিতে রয়েছেন, সে কারণেই বাস চলাচল বন্ধ। এখানকার যারা আন্দোলনকারী রয়েছেন তারা যেটি বলছেন যে রাজশাহী থেকে একটি ট্রিপ ঢাকায় নিয়ে গেলে একজন বাস চালক 1100 থেকে 1250 টাকা পান, একজন সুপারভাইজার 500 টাকা পান এবং একজন সহকারী 400 টাকা পান। তারা বলছেন যে গত 10 বছর ধরে তাদের এই বেতন বৃদ্ধি হয় না। তারা দাবি করেছেন একজন চালক যখন রাজশাহী থেকে ঢাকাতে একটি ট্রিপ নিয়ে যাবেন তাকে 2000 টাকা এবং একজন যিনি সুপারভাইজার রয়েছেন তাকে 700 এবং যারা এখানে সহকারী হিসেবে কাজ করেন তাদের অন্তত 600 টাকা দিতে হবে। তবে সেই দাবিতে তারা
একাধিকবার আন্দোলন করেছেন, মালিক পক্ষ বারবার আশ্বাস দিয়েছেন, কিন্তু তাদের সেই দাবি পূরণ হয়নি, যার কারণে তারা কর্মবিরতি পালন করছেন। এদিকে আগে থেকে ঘোষণা না দিয়ে এই কর্মবিরতি পালন করায় যারা যাত্রীরা রয়েছেন তারা জানতেন না যে বাস চলাচল বন্ধ, সে কারণে তারা সকাল সকাল এখানে এসেছেন এবং সকালে আসার পর তারা ফিরে গেছেন। তারা বলছেন যে এতে ভোগান্তির শিকার হয়েছেন এবং আমরা যেটি দেখছি যে এখনো যাত্রীরা আসেন এবং তারা যেহেতু বাস চলাচল বন্ধ তারা ফিরে যাচ্ছেন। সব মিলিয়ে যাত্রীদের যে ভোগান্তি সেটি চরমে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। এবার উচ্চ মাধ্যমিকের পাঠ্য বইয়েও আসছে পরিবর্তন। নির্দিষ্ট দল ও ব্যক্তির অতিরঞ্জিত বন্দনা পরিহার করে গণতান্ত্রিক আন্দোলনের নেতাদের অবদানকে যৌক্তিক রূপে উপস্থাপনের নির্দেশনা দিয়েছে এনসিটিবি। যুক্ত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। এছাড়া 2014, 18 এবং 24 সালের বিতর্কিত নির্বাচন স্থান পাচ্ছে বইয়ে। বিশেষজ্ঞরা বলছেন, পাঠ্য বইকে গ্রহণযোগ্য করতে ইতিহাসের বয়ান ও বিষয়বস্তুর নির্মোহ উপস্থাপনা জরুরি। বিগত কয়েক বছরে প্রাথমিক ও মাধ্যমিকের মতো একাদশ ও দ্বাদশ শ্রেণীর বইয়েও যুক্ত হয়েছে নানা বিতর্কিত বিষয়বস্তু। মহান মুক্তিযুদ্ধ সহ গণতান্ত্রিক আন্দোলনে একটি রাজনৈতিক দল ও একক ব্যক্তিকে প্রাধান্য দিয়ে পাঠ্য বইয়ে অতিরঞ্জন ও ইতিহাস বিকৃতি দেখা গেছে। 2026 সালের একাদশ শ্রেণীর পাঠ্য বইকে গ্রহণযোগ্য করতে ইতিহাস, বাংলা, পৌরনীতি ও সুশাসন বইয়ে আসছে নানা পরিবর্তন। ন্যাশনাল কারিকুলাম কোঅর্ডিনেশন কমিটি এনসিসিসির অনুমোদন সাপেক্ষে বিভিন্ন প্রকাশনীকে নানা নির্দেশনাও দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। সবচেয়ে বড় পরিবর্তন আসছে পৌরনীতি ও সুশাসন বিষয়ে। প্রথম কয়েকটি অধ্যায়ে রাজনৈতিক নেতাদের অবদান সমানভাবে তুলে ধরার পাশাপাশি সংযোজন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। স্থান পাচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের উদ্দেশ্যে পাশ হওয়া বিতর্কিত পঞ্চদশ সংশোধনীর আলোচনা। সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের ইতিহাসে উপেক্ষিত হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সবকিছু একটা দল এবং ব্যক্তি কেন্দ্রিক এটাকে পরিণত করা হয়েছিল। এই ধরনের ফেসিবাদ যেন তৈরি না হতে পারে সেইগুলোর জন্য এগুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হওয়া দরকার। এছাড়া অষ্টম অধ্যায়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা অংশে 2008 সালের পাতানো নির্বাচন, 2014 ভোটের আগে 154 আসনে বিনা ভোটে প্রার্থীদের জয়, 2018 সালের রাতের ভোট এবং 2024 সালের ডামি নির্বাচনের কথা পাণ্ডুলিপিতে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে আবার দলীয় সরকারের অধীনে 2014, 18, 24-এর যে নির্বাচনগুলো করেছে সেই নির্বাচনের মধ্য দিয়ে কার্যত বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে আবার পুরোপুরি হরণ করে নেওয়া হয়েছে। শিক্ষাবিদ ও কারিকুলাম বিশেষজ্ঞরা বলছেন, ফেসিবাদী শাসন আমলে পাঠ্য বইয়ে নির্দিষ্ট দল ও ব্যক্তিবিশেষের অতিরঞ্জিত বন্দনায় গ্রহণযোগ্যতা হারিয়েছে পাঠ্য বই। তাই নির্মোহ বয়ানের উপস্থাপনা জরুরি। জাতীয় প্রত্যাশার উপর ভিত্তি করে আমাদের জাতীয় শিক্ষা দর্শন এস্টাবলিশ করতে হবে। সেই জাতীয় দর্শনকে অর্জন করবার জন্য আমাদেরকে প্রত্যেকটা শিক্ষা স্তরের জন্য ভিন্ন ভিন্ন জাতীয় শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। আমাদের সেই শিক্ষার উদ্দেশ্যের উপর ভিত্তি করে আমাদের জাতীয় শিক্ষার নীতি গঠন করতে হবে। সেই জাতীয় শিক্ষার নীতির উপর ভিত্তি করে আমাদেরকে জাতীয় শিক্ষা ক্রম তৈরি করতে হবে, প্রত্যেকটা স্তরের জন্য আলাদা আলাদা। তবে পাঠ্যপুস্তকের মতো জাতীয় ইস্যুতে ঐক্যমত্য না হলে কোনো পরিবর্তনেই সমাধান আনবে না বলে মনে করছেন শিক্ষাবিদরা। তারা এই কাজগুলো করবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। সকালে বিমান বাংলাদেশের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন নূর। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে বিদায় জানান। দলের মুখপাত্র ফারুক হাসান বলেন, নুরুল হক নূর দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি। দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রয়েছে তার। তবে মেডিকেল বোর্ড জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিকল্প নেই। গণ অধিকার পরিষদ সভাপতির চিকিৎসায় 4 থেকে 6 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার নাকের যে হাড় ইতিমধ্যে ফ্র্যাকচার হয়েছে, নাজাল বোন ফ্র্যাকচার যেটাকে বলে, এটা আসলে বাংলাদেশে এটার কোনো অপারেশন সেভাবে হয় না। এই জন্যই মূলত ডাক্তারদের পরামর্শক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য আমরা দলীয় এবং পারিবারিকভাবে তাকে আমরা বিদেশে পাঠানোর উদ্যোগ নেই। তারই ধারাবাহিকতায় আজকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন।
2024 সালের জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল ঢেউ ছড়িয়ে পড়ে দেশের সব প্রান্তে। 4 আগস্ট ফেনীর মহিপাল চৌরাস্তার মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হন 10 জন। ওই ঘটনায় নিজেকে আহত দাবি করে শতাধিক মানুষের বিরুদ্ধে 13 মাস পর মামলা করেছেন এক যুবক। তবে উঠেছে মামলা বাণিজ্য ও হয়রানির অভিযোগ। এতে ক্ষুব্ধ রাজনৈতিক দলগুলো। মীর হোসেন রাসেলের ছবিতে আতিয়ার সজলের রিপোর্ট। 2024 সালের জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল ঢেউ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। 4 আগস্ট সরকার পতনের আগের দিন ফেনীর মহিপালের চৌরাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হয় 10 জন, আহত হন শত শত মানুষ। 13 মাসেরও বেশি সময় পর চলতি বছরের 17 সেপ্টেম্বর ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা মোহাম্মদ এনায়েতুল্লাহ ফেনীর আদালতে একটি মামলার আবেদন করেন। নিজেকে ছাত্রদল কর্মী ও জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছে দাবি করেন তিনি। 17 সেপ্টেম্বর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক এক সময় এক এক স্ববিরোধী বক্তব্য দিলে তৈরি হয় ধূম্রজাল। 24-টা নিচে আমি এই প্রথমত প্রাথমিক চিকিৎসা এখানে করায়, আবার আমার ঢাকাতে করাইছে। আপনি যে 24-এ গুলি খেয়েছিলেন, চিকিৎসা নিয়েছিলেন কোথায়? 24 সালেরটা আমি প্রাথমিক চিকিৎসা নেই, 24 সালেরটা আমি নিজে ঢাকাতে যা করাইছি, আমার পার্সোনাল একটা। 23-এ যখন গুলিবিদ্ধ হয়েছেন তখন চিকিৎসা কোথায় নিয়েছেন? 23-টা আমি ঢাকাতে নিছি। ও, আর ওই যে 2023 সালে কি সাথে সাথে নিয়েছিলেন চিকিৎসা? ওইটার সাথে সাথে নিছি। জেলা ছাত্রদল থেকেও বলছে আপনাকে তারা চেনে না, বা নাম বিক্রি করছেন বলছে তারা। ভাই আমাকে সবাই চিনে, আমি যে কোন দল থেকে এই রাজপথে ছিলাম বা কখন ছিলাম সবাই জানে। অভিযোগ উঠেছে এনায়েতুল্লাহ মামলার কথা বলে চাঁদা দাবি করছেন, তবে তিনি বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউ না বলে জানান দলটির নেতারা। কোন কমিটিতে আছে বলে আমি তাকে চিনি না। এখন 1 বছর পরে যারা মামলা করতেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মামলাগুলা এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মামলাগুলো করতেছে। 13 মাস পর এমন মামলার পেছনে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। রাজনৈতিক দলগুলো এ ঘটনায় ক্ষুব্ধ। তারা বলছে বিচার চাওয়ার অধিকারকে পণ্য বানিয়ে ফেলা হচ্ছে। মামলাগুলোর কপিগুলা এই অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং জনে জনে গিয়ে হচ্ছে যে হুমকি দামকি দেওয়া হচ্ছে। একসময় যারা ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিল তারা বর্তমানে এই সকল মামলা বাণিজ্যের সাথে এবং অযথা হয়রানি করতেছে মানুষদেরকে। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। মূল হত্যা মামলাগুলো তদন্ত বিঘ্ন ঘটানোর পরিকল্পনা নিয়ে এই মামলাগুলো হচ্ছে বলে আমার বিশ্বাস। মামলা দেওয়ার নাম করে কারো কাছে টাকা পয়সা দাবি করে তাদেরকে আপনাদের তথ্য প্রমাণ থাকলে এভিডেন্স সহকারে আমাদের কাছে অভিযোগ জানান, আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মামলায় 3 সাংবাদিক সহ কয়েকশো জনকে আসামি করা হয়েছে। অভ্যুত্থানে হতাহতের ঘটনায় ফেনীতে একাধিক মামলা হয়েছে, আর এ সকল মামলায় প্রকৃত অপরাধীরা যেমন আসামি হয়নি, পার পেয়ে গিয়েছে, আবার অনেক নিরপরাধীও আসামি হয়েছে, এমনটাই অভিযোগ বিভিন্ন মহলে। এ নিয়ে ক্ষোভ বাড়ছে। সবার দাবি যাতে অপরাধীরা পার পেয়ে না যায়, আবার নিরপরাধ কেউ এই মামলার আসামি হয়ে ভুক্তভোগী না হয়। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল সংসদ নির্বাচনের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। আজ থেকে মিলবে প্রার্থিতা প্রত্যাহার ও আপিলের সুযোগ। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তারিফ রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের আজকে প্রাথমিক প্রার্থিতা প্রকাশ করা হয়েছে। এতে 912 জন শিক্ষার্থী প্রার্থী তাদের প্রার্থিতা পেয়েছেন এবং আমরা জানিয়ে রাখি যে মোট 931 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন এবং সেই মনোনয়নপত্র যাচাই বাছাই করে নির্বাচন কমিশন এই প্রাথমিক প্রার্থিতা প্রকাশ করেন। এতে কেন্দ্রীয় সংসদে 19 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র আসলে যাচাই বাছাই আটকা পড়েন এবং হল সংসদে 502 জন প্রার্থী তাদের যে জমা দেন এবং সবগুলোই আসলে প্রাথমিক তালিকায় এসেছে, আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছে। এবং নির্বাচন কমিশন আমাদেরকে আরো জানিয়েছেন যে তাদের যে কেন্দ্রীয় সংসদে 412 জন যেই প্রার্থীরা পেয়েছেন, বাকি যে 19 জন প্রার্থী তাদের প্রার্থীরা পাননি, তারা আজকে থেকে আগামী বুধবার পর্যন্ত আপিল করতে পারবেন এবং সেই আপিলের মাধ্যমে তাদের প্রার্থীরা ফিরে পেতে পারেন। এবং তারা বলছেন যে 19 জন প্রার্থী তাদের যে প্রার্থীটা আসলে পাননি, তারা খুব কিছু ছোট ছোট ভুলের কারণে আসলে তাদের এই প্রার্থীটা বাতিল হয়েছে। আমাদেরকে নির্বাচন কমিশন বলেছে যে কি কোনো প্রার্থী তাদের নাম ভুল করেছেন বা
হচ্ছে যেখানে তাদের স্বাক্ষর করার কথা সেখানে স্বাক্ষর না করে অন্য জায়গায় স্বাক্ষর করেছেন এবং ইনফরমেশনে কিছু ভুল দেওয়ার কারণে আসলে তাদের এই প্রার্থিতা বাতিল হয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং আগামী বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং তার পরবর্তীতে 26 সেপ্টেম্বর থেকে প্রার্থীরা তাদের প্রচারণা কার্যক্রম চালাতে পারবেন এবং আগামী 12 অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছেন। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যেই প্রার্থীরা তাদের কার্যক্রম চলমান রেখেছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন থেকে হল সংসদ নির্বাচন ও চাকসু নির্বাচনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শহুরে ব্যস্ততার মাঝে এক অচেনা বৃদ্ধার করুণ গল্প। রাজধানীর বাংলা মোটরে ফুটপাতে দিন কাটে সন্তানদের অপেক্ষায়। এক কাপড়ে 3 সপ্তাহ পেরিয়ে গেলেও খোঁজ নিতে আসেনি কেউ। জানেন না নিজের স্থায়ী ঠিকানাও, খাচ্ছেন লোকের দেয়া খাবার। অট্টালিকার শহরে মায়ের এই নিঃসঙ্গতা যেন এক চাপা কান্না। মঞ্জুরুল হক মঞ্জুর ক্যামেরায়, শবনব নিবিড়ের প্রতিবেদন। কি বলছে আপনাকে ছেলেরা এখানে আনার সময়? তুমি থাও না, ওরা কাম করছে। বয়সের ভারে নুয়ে পড়া শরীর আর কাঁপা কাঁপা কণ্ঠে বলছিলেন নিতে আসবে ছেলেরা। কিন্তু এই অপেক্ষার যেন শেষ নেই। 20 দিন ধরে এই রাস্তায় তার বাড়ি, আকাশই একমাত্র ছাদ। আপনার ছেলে কয়জন? একজন আমার দিকে, একজন। রাজধানীর বাংলা মোটরে এক সরু গলিতে হঠাৎই আবির্ভাব এক স্বল্পভাষী বৃদ্ধার। নাম মনোয়ারা। স্থানীয়রা তাকে দেখছেন, কেউ বা সামান্য খাবার দিচ্ছেন। 20-21 দিন থেকে এখানে আছে, আমরা আরে কোনো কিছু হাইট দিছি, খাইতেছে না কিছু। উনি বলছে বরগুনা আমার বাড়ি, আমার ছেলে থুয়ে গেছে, আমার ছেলে এসে নিয়ে যাবে। দিনের ভিড় ফুরোয়, আলো নিভে আসে। শহরের সব মানুষ যখন ঘরে ফেরে, তিনি রয়ে যান একাকী খোলা আকাশের নিচে। যে মা সন্তানদের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, আজ তার ভাগ্যে শুধুই একাকিত্ব। এই করুণ দৃশ্য দেখলে প্রশ্ন জাগে, সত্যিই কি কেউ নিতে আসবেন তাকে, নাকি এটি শুধু এক প্রতীক্ষার গল্প? শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল পর্তুগাল। স্বাগত জানিয়েছেন প্যালেস্টাইনের শীর্ষ নেতা ও কূটনীতিকরা। তবে ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজায় ইসরায়েলের বিমান হামলায় আরও 68 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে 37 জন নিহত হয়েছেন গাজা সিটিতে। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল পর্তুগাল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো রিঙ্গেল দ্বিরাষ্ট্র সমাধানকে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির একমাত্র পথ বলে আখ্যা দেন। পাশাপাশি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। এদিকে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিকে মাইলস্টোন হিসেবে বর্ণনা করেছেন ফিলিস্তিনি শীর্ষ নেতারা। ফাতাহের মোহাম্মদ শতায়ের বলেছেন, এটি মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বড় কূটনৈতিক প্রচেষ্টার ফল। ফিলিস্তিনের আরও একজন শীর্ষ নেতা বলেন, এটি গাজাবাসীর অধিকার প্রতিষ্ঠায় ঐতিহাসিক পরিবর্তনের সূচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের যুদ্ধ বন্ধে আহ্বান জানান তিনি। ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না। যে দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি তিনি বলেন, সন্ত্রাসবাদকে অনেক বড় পুরস্কার দেয়া হচ্ছে, যা হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। ফিলিস্তিনের পশ্চিম তীরে তার নেতৃত্বে ইহুদি বসতি স্থাপন দ্বিগুণ হয়েছে বলেও গর্ব করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে রোববার গাজার খান ইউনিস সহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। হতাহত হন বহু ফিলিস্তিনি। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃষ্টিতে তলিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক অলিগলি, শিক্ষার্থী কর্মজীবীদের চরম ভোগান্তি। বংশালে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা। সফর সঙ্গে বিএনপি, জামায়াত, এনসিপি নেতারা। আজ শুরু উচ্চ পর্যায়ের বৈঠক।
পিআর ভোট সহ প্রায় অভিন্ন দাবিতে আন্দোলনে কয়েকটি ইসলামী দল। রাজপথ থেকে নির্বাচনী জোট ঘোষণার আভাস, সর্বোচ্চ ছাড় দিতে রাজি জামাত। এই ছিল সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন মাহাদি ধ্রুব। রোজা, আপনাকে ধন্যবাদ। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।